কিরে, কেমন দেখছিস বল? এই জংধরা লোহার ভটভটিটা কোথা থেকে জোগাড় করলে গো নসুদা? চুপ, একদম চুপ, একদম বাজে কথা নয়। এটা হলো নস্যুর পক্ষীরাজ। তা পক্ষীরাজ নাকি লজ্জারের রাজ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। নসুদা, এটা কোথা থেকে জোগাড় করলে গো? হোয়াট জোগাড়? এটা হলো মেড ইন ইউচিম্বা। স্পেশালি যত্ন করে ইউচিম্বা দ্বীপের লোকেরা আমাকে পাঠিয়েছে রে। ইউচিম্বা দ্বীপের বাইক পাঠালো কি করে? কেন? কুরিয়ার করে। কুরিয়ার করে বাইক পাঠিয়েছে? গুরু, তোমার জবাব নেই গো। নসুদা, পাঠালোই যখন, তখন পুরনো বাইক কেন নতুন একটা উপহার দিতে পারলো না? সব যদি বুঝতি আজ তোরা এই জায়গায় থাকতি না। একটা কথা আছে জানিস তো, ওল্ড ইজ গোল্ড। তোরা দেখে হয়তো ভাবছিস এটা একটা সাধারণ পুরনো বাইক, কিন্তু আসলে এই বাইক যে কি কি কামাল করতে পারে তোদের ধারণারও বাইরে। নসুকে তোরা এমনি সেমনি ভাবিস না। খুঁজে খুঁজে ওরা আমার জন্য মুক্ত পাঠিয়েছে রে। নসুদা, মুক্তা তো সাগরে থাকে গো। এই বাইক কি সাগর থেকে তুমি তুইলে আনলা নাকি? চুপ, বাজে বকিস না তো। তোদের যে জন্য ডেকেছিলাম, এই নসুর বাইকের কেরামতি দেখবি কি দেখবি না? কেমন কেরামতি নসুদা? ধৈর্য ধরো, তার আগেই আমাকে একটু কসরত করে নিতে হবে, না হলে আমি তোদের আমার কেরামতি দেখাতে পারবো না। কসরত? হ্যাঁ, কসরত। তোরা দাঁড়া, আমি একটু রেডি হয়ে নি। হেল্প, হেল্প! ওরে, ওরে, আমায় তোল রে! এই চলো চলো চলো, নসুদা গড়াগড়ি দিতাছে, তোলো তোলো। তল তল তল, নসুদাকে তল। ওরে, এই, আমার পক্ষীরাজটাকেও সামলা। উফ, আরে বাবা, ঠিকভাবে কসরত করা হয়নি বুঝলি। না হলে এরকম হতই না। নসুদা, তোমার পক্ষীরাজ তো একেবারে ভেঙে চুরে কুরমুর। এবার কি করবে গো? ইস, আমার পক্ষীরাজটার কি অবস্থা হলো। ও যা, তোরা বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। নমস্কার বাটুল বাবু, আমার নাম শিবু। আমি পাশের পাড়াতেই থাকি। একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। তাই বুঝি? তা বলো দেখি শিবু, তোমার সমস্যাটা কি শুনি। সমস্যাটা না খুব অদ্ভুত। আপনি হয়তো এরকম ঘটনা আগে কখনো শোনেননি। কিছুদিন আগেই খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিল। নিশীথ বিশ্বাস নামে এক ভদ্রলোক সেই বিজ্ঞাপনটা দিয়েছিলেন। তিনি আগেকার দিনের ভিন্টেজ গাড়ি সংগ্রহ করেন। সেগুলোর মধ্যেই একটা পুরনো বাইক বিক্রির জন্য তিনি বিজ্ঞাপন দিয়েছিলেন। অনেকটা কম দামে তিনি বাইকটা বিক্রি করতে চাইছিলেন। আমার আবার বাইক কেনার শখ অনেক দিনের, তাই আমি দেরি করলাম না। পুরনো বাইক এত কম দামে পাচ্ছি, দেখে শুনে বাইকটা কিনেও নিলাম। তাছাড়া নতুন বাইক কেনার টাকাও আমার কাছে ছিল না। বুঝলাম। তারপর কি হলো বলো। সেই বাইক কিনে তো আমি খুব খুশি। পরদিন বাইক নিয়ে ঘুরতে বেরোলাম। রাতে বাড়ি ফেরার পর বাইকটা বাড়ির উঠোনে রেখে আমি ঘুমোতে গেছি। ঠিক তক্ষুনি একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। ঘুমের ঘোরে শুনি বাইকটা কে যেন স্টার্ট দিচ্ছে। আমি চোর ভেবে ছুটে বাইরে গেলাম। ও মা, দেখি কেউ নেই, বাইক নিজে থেকেই স্টার্ট নিচ্ছে। সামনের হেডলাইট একবার জ্বলছে একবার নিভছে। আমি কিছুই বুঝতে না পেরে বাইকের সামনে ছুটে যাই। বাইকটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আরে থামাতে পারছি না তো। আমি কোথায় চলে আসলাম? ওরে বাবা রে, এ তো দেখছি একটা কবরস্থান। বাইকটা তো এখানেই এসে থেমে গেল। এরপর বাইকটাকে নিয়ে কোনো রকমে আমি আবার বাড়িতে ফিরে আসি। এমন অদ্ভুত ঘটনা পরপর 4 দিন চলতে থাকে। প্রতিদিন রাতে এমন আশ্চর্য উপায়ে বাইকটা স্টার্ট নেয়। আর
আমাকে সেই কবরস্থানের মধ্যে নিয়ে ফেলে। আমি কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু। আমার আমার কি মনে হয় জানেন, ওই বাইকটার মধ্যে অশরীরী কিছু লুকিয়ে আছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এমন ঘটনা তো আগে কখনো শুনিনি। হ্যাঁ বাটুল বাবু, দেখুন না, আমি এত কষ্ট করে টাকা জমি বাইকটা কিনলাম, আর আমার সাথেই এমনটা হতে হলো। আপনি কিছু একটা করুন না বাটুল বাবু, কিছু একটা করুন। তুমি কিছু বুঝতে পারছো শিবু, কেন ওই ভদ্রলোক তোমাকে এত কম দামে বাইকটা বিক্রি করেছিল? ওনার সাথেও হয়তো একই ঘটনা ঘটেছিল, তাই এই আপদ বিদেয় করতেই এই বাইকটা বিক্রি করার পরিকল্পনা করেছিল। আর তারপর এই বাইক কিনে বিপদে পড়লে তুমি। একদম ঠিক ধরেছেন বাটুল বাবু। আমাকে একবারের জন্য এসব কথা উনি বলেননি। বললে আমি ভুতুরে বাইক কিনতাম বলুন? আমার সব জমানো টাকা জলে গেল। না না, জলে কেন যাবে, আমি আছি তো। তুমি একদম চিন্তা করো না শিবু। এক কাজ করো, তুমি আজই তোমার বাইকটা আমাকে দিয়ে যাও, তারপর যা করার আমি করছি। আমি এক্ষুনি বাইকটা আপনার বাড়িতে রেখে যাচ্ছি। আমি জানতাম আপনি কখনো কেউ বিপদে পড়লে তাকে ফিরিয়ে দেন না। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাটুল বাবু। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমার কাজ। যাও, নিশ্চিন্তে বাড়ি যাও, আর বাইকটা আমার বাড়িতে দিয়ে যাও। ঠিক আছে, চলি তাহলে। নমস্কার। এখনো পর্যন্ত তো সব ঠিকই আছে। মনে হয় রাত আর একটু গভীর হলে তারপর হয়তো স্টার্ট নেবে। যাই, ততক্ষণ গিয়ে একটু শুই। আজকের রাতটা সজাগ থাকতে হবে। এর পেছনে আসল রহস্যটা যে কি, যতক্ষণ না ধরতে পারছি শান্তি পাচ্ছি না। অদ্ভুত, শিবু যা বলেছিল একদম ঠিক। একই বাইকটা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? ওই কবরখানায়। শিবুর কথার সাথে সব হুবহু মিলে যাচ্ছে। বারবার বাইকটা এখানে এসে কেন থেমে যাচ্ছে? মনে হচ্ছে এখানেই আসল রহস্য লুকিয়ে আছে, কিন্তু সেটা কি কি হতে পারে কিছুই তো বুঝতে পারছি না। বাইকটাও থেমে গেছে। কাল আবার দেখতে হবে। এখন আমাকে এই বাইকটাকে নিয়েই ফিরতে হবে। বাটুলদা, ও বাটুলদা, কাল রাতে বাইকটা স্টার্ট নিয়েছিল গো। শিবু ঠিক যেমনটা বলেছিল ঠিক সেগুলোই ঘটেছে, কিন্তু একটা ব্যাপার। দেখেছেন বাটুল বাবু, মিললো তো? এখন এই বাইকটাকে নিয়ে কি করা যায় বলুন তো? বিক্রি করে দেবো? না না, সেসব কিছুই করতে হবে না। আমাকে কয়েকটা ব্যাপার একটু বুঝতে দাও। আশা করি তোমার এই বাইকের রহস্য ঠিক আমি খুঁজে বের করতে পারবো। বাটুল্লা, কাল রাতেও বাইকটা ওই কবরস্থানে গিয়েই থেমেছিল। হ্যাঁ, কিন্তু বাটুলদা, ওখানে গিয়েই কেন থামছে গো? আমারও ঠিক এই প্রশ্নটাই বারবার মাথায় আসছে। ওই কবরস্থানের সাথে কিছু তো একটা যোগাযোগ আছে, নিশ্চয়ই আছে। আমাকে আজ রাতটা একটু দেখতে দাও, তারপর দেখছি। ঠিক আছে বাটুল বাবু, খুব শখ করে এই বাইকটা কিনেছি বাটুল বাবু, একটু দেখবেন। এটাকে আমি বিক্রিও করতে চাই না। আপনি যতক্ষণ না কোনো উত্তর দিচ্ছেন আমি শান্তি পাচ্ছি না। বুঝেছি শিবু, তুমি কোনো চিন্তা করো না। আজ রাতটা আমাকে একটু দেখতে দাও। আশা করি আজই এর একটা কিনারা করতে পারবো। আজ এর একটা সমাধান আমি করবই। আমার খুব ভয় করছে গো বাটুলদা। বাইকটাকে তুমি যেভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছো, বাচ্চু, কোনো চিন্তা করিস না, বাটুলদা আছে তো। যদি কিছু হয়। কিচ্ছুটি হতে আমি দেব না। তোরা এখানে দাঁড়িয়ে থাকিস না,
ভেতরে গিয়ে ঘুমো। আজ আমি এখানেই থাকবো, দেখি এই বাইক স্টার্ট নিয়ে কিভাবে ওই কবরখানায় যায়। এই বিচ্ছু, চল চল ভিতরে চল। ঠিক আছে বাটুলদা। এটা এটা কি হচ্ছে? হ্যাঁ, এই এই কে আপনি? কে আপনি? আমি থমাস হ্যান্স, এই বাইকের মালিক। তাহলে তাহলে রোজ রাতে আপনি আপনি এই বাইকটাকে অদৃশ্যভাবে চালিয়ে ওই কবরস্থানে নিয়ে যান? ইয়েস, আমি নিয়ে যাই। কিন্তু কেন? কি চান আপনি? আমি কি চাই শুনুন তাহলে। আজ থেকে অনেক বছর আগেকার কথা, ফরাসিদের কাছ থেকে এই ফরাসডাঙ্গার দখল নিয়েছে ব্রিটিশরা। ইংল্যান্ড থেকে আমি ফরাসডাঙ্গায় আসি সরকারি চাকরি নিয়ে। আমি সেকালের ফেমাস বাইক রাইডার, আর এইটা ছিল আমার ফেভারিট বাইক। বাইক চালানোটা আমার একটা প্যাশন, তাই আমি কাজে শেষে রোজ রাতে বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। কিন্তু সেদিন রাতে ঘটল সেই মর্মান্তিক দুর্ঘটনা। আমি ব্রেক ফেল করে ধাক্কা মারলাম একটা মোটর কারে। তারপর ভয় পেয়ে ওখান থেকে আমি পালিয়ে যাই। পরদিন নিউজ পেপার খুলে দেখি এই অ্যাক্সিডেন্টের কথা লিখেছে। ফরাসডাঙ্গার মেইন রোডে একটা বাইকের সাথে মোটর কারের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাতে সেকালের ফেমাস সার্জন ডক্টর কেশব বর্মন ইনজিওর্ড হয়েছেন। তার দুটো চোখই সেই অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়। আমি এসব পড়ে একদম ভেঙে পড়ি। তারপর তার খোঁজ খবর নিই, শুনি তিনি ডাক্তারি ছেড়ে দিয়েছেন। তার অনেক বড় ক্ষতি করে দিয়েছি আমি, সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু কি করব বুঝতে পারিনি। আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। তার সামনে যেতেও আমার সাহস হয়নি। কিভাবে তাকে হেল্প করব আমি বুঝতে পারিনি। আমি ক্রমশ মনের দিক থেকে ভেঙে পড়ি। তারপর এক সময় আমি মারা যাই। ও মাই গড! তা এখন আপনি কি চান? আমি কি চাই? আমি চাই ওই ডক্টর কেশব বর্মনকে ক্ষতিপূরণ দিতে। ইয়েস, ক্ষতিপূরণ। এই নাও, এইটাই আমি ওনার কাছে পৌঁছে দিতে চাই। এখানে 50টি গোল্ড কয়েন আছে। এইটা ওনার কাছে পৌঁছে দিলে তবেই আমি শান্তি পাবো, আমি নিজেকে ক্ষমা করতে পারবো। ক্যান ইউ ডু ইট? তুমি কি পারবে আমাকে হেল্প করতে? অবশ্যই পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। জানি না ওই ডক্টর কেশব বর্মন এখনো বেঁচে আছেন কিনা, তবে আমি এই থলি কেশব বর্মনের পরিবারের কাছে পৌঁছে দেব। থ্যাংক ইউ সো মাচ। আমি চললাম। বাটুল বাবু, কিছু কি করতে পারলেন? সব উত্তর আমি পেয়ে গেছি। তুমি এবার তোমার বাইক নিয়ে যেতে পারো। তোমার আর কোনো চিন্তা নেই, আর ওটা নিজে থেকে স্টার্ট নেবে না। কিন্তু কিভাবে সব ঠিক হয়ে গেল? মানে আমাকে একটু খুলে বলবেন বাটুল বাবু? অবশ্যই বলবো। তোমার বাইকটার আসল মালিক এক ইংরেজ সাহেব, তার নাম থমাস হান্স। তিনি ব্রিটিশ আমলে ফরাসডাঙ্গায় ইংরেজ সরকারের চাকরি নিয়ে এসেছিলেন। তার শেষ ইচ্ছেটা পূরণ হয়নি বলেই তার আত্মা এই বাইকের মধ্যে থেকে মুক্তি পায়নি। এই যে থলিটা দেখছো, এটা তার উপযুক্ত মালিকের কাছে পৌঁছে দিলেই তার আত্মা শান্তি পাবে। বাটুলদা, এই থলিতে কি আছে গো? সোনার মোহর। কি সোনার মোহর? কিন্তু কেন? কাকে দেবে এই মোহর? আসলে একদিন রাতে এই সাহেব তার বাইকের ব্রেক ফেল করে একটা গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়িতে ছিলেন সেকালের বিখ্যাত শল্য চিকিৎসক ডক্টর কেশব বর্মন।
সেই অ্যাক্সিডেন্টে কেশব বাবু তার চোখ দুটি হারান। সেই জন্য থমাস হান্স তাকে এই মোহর দিয়ে যতটা সম্ভব সাহায্য করতে চেয়েছিল। সে তার ভুল শোধরানোর চেষ্টা করেছিল, কিন্তু অকালে মারা যাওয়ায় তার এই ইচ্ছে পূরণ হয়নি। তাই তার আত্মা এখনো মুক্তি পায়নি। এইবার সব বুঝতে পেরেছি বাটুল বাবু। কিন্তু বাটুলদা, তাহলে এই বাইকটা প্রতি রাতে ওই কবরস্থানের কাছে গিয়েই কেন থামতো? এটার পেছনেও একটা কারণ আছে, কিন্তু এসব পরে শুনিস। এখন আমার যে কাজটা আগে করণীয় সেটা করতে হবে, না হলে ওনার আত্মা শান্তি পাবে না। কিন্তু বাটুলদা, তুমি ওই ডাক্তারবাবুকে কিভাবে খুঁজবে? হ্যাঁ বাটুলদা, ওটা তো অনেকদিন আগেকার কথা গো। উনি এখন তো আর বেঁচে নেই। তাছাড়া ওনার পরিবারের লোকেদের তুমি কিভাবে খুঁজবে? ওই ফরাসডাঙ্গাই বা কোথায়? ফরাসডাঙ্গা হলো এখনকার চন্দননগরের আগেকার নাম। ইংরেজ আমলে এই নাম ছিল। আমার মনে হয় ওনার পরিবারের লোকেরা এখনো ওখানেই থাকেন। আমি আজই চন্দননগরের উদ্দেশ্যে রওনা দেব। শিবু, তুমি তোমার বাইক নিয়ে বাড়ি যেতে পারো। তোমার আর কোনো অসুবিধে হবে না। ঠিক আছে বাটুল বাবু। আসুন। নমস্কার মাধব বাবু। বলুন। না না মাধব বাবু, আমার তেমন কোনো সমস্যা নেই। আমি আপনার কাছে একজনের পরিচয় জানতেই এখানে এসেছি। পরিচয়? কার পরিচয়? ডক্টর কেশব বর্মন সম্পর্কে আপনার কেউ হন? ডক্টর কেশব বর্মন, উনি আমার ঠাকুরদা। তার সময়ের বিখ্যাত শল্য চিকিৎসক ছিলেন উনি। বাবার কাছে শুনেছি ব্রিটিশ আমলে তার নাকি খুব খ্যাতি ছিল, কিন্তু উনি তো বহু বছর হলো মারা গেছেন। সেটাই স্বাভাবিক। তবে আপনি হয়তো জেনে থাকবেন, একটা অ্যাক্সিডেন্টে উনি তার দুটি চোখই হারিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি এসব জানলেন কি করে? আর এত বছর পর ঠাকুরদাকেই বা কেন প্রয়োজন? বলছি, এই নিন, এই থলিটা রাখুন। কি আছে এই থলিতে? 50টা গোল্ড কয়েন। আসলে আপনার ঠাকুরদার ওই মোটর অ্যাক্সিডেন্টের জন্য যিনি দায়ী, তিনি আমাকে এই থলিটা আপনার ঠাকুরদার পরিবারের কাউকে দিতে বলেছেন। আপনি এটা রাখুন, সামান্য ক্ষতিপূরণ ভাবতে পারেন। এটা আমি রাখছি, কিন্তু এতদিন পর গোল্ড কয়েন মানে কেন? সেসব অনেক কথা, শুধু এইটুকু জেনে রাখুন, যার জন্য আপনার দাদুর চোখ দুটি নষ্ট হয়ে গিয়েছিল, তিনি ইচ্ছাকৃত কিছুই করেননি। তবুও তিনি আপনাদের এই সামান্য ক্ষতিপূরণ দিয়ে তার ভুল শোধরানোর চেষ্টা করেছেন। এই যে, উনি আমার ঠাকুরদা, ডক্টর কেশব বর্মন। ওই অ্যাক্সিডেন্টের পর উনি আর নিশ্চয়ই ডাক্তারি করতে পারেননি। শুনেছি শেষ জীবনে তিনি খুব অর্থকষ্টে ছিলেন। যার কারণে ডক্টর বর্মনের এত বড় ক্ষতি হয়েছিল, উনিও এর জন্য খুব অনুতপ্ত ছিলেন। বলতে পারেন তার মৃত্যুর কারণও সেই অনুশোচনাই ছিল। উনি চেয়েছিলেন এই স্বর্ণ মুদ্রাগুলো যদি ডক্টর বর্মনের কোনো কাজে লাগে, কিন্তু সেই সুযোগ উনি পাননি। আশ্চর্য, এতদিন পরেও মানুষ সব মনে রাখে। হ্যাঁ মাধব বাবু, উনি মনে রেখেছেন। আমার কাজ শেষ, আমি তাহলে আজ উঠি। ও হ্যাঁ, আরো একটা কথা, পারলে সেই মানুষটিকে আপনারা ক্ষমা করে দেবেন। দুর্ঘটনাটা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ও বাটুলদা, এখানে নিয়ে এলে কেন গো? বলছি মাধব বর্মনের পরিবারের কাউকে খুঁজে পেয়েছিলে? পেয়েছি। ওই থলিটা আমি ওনার নাতি মাধব বর্মনকে দিয়ে এসেছি। এখানে কেন নিয়ে আসলাম শুনবি না? হ্যাঁ বাটুলদা। এই যে, এই কবরে কি লেখা আছে দেখতো। থমাস হান্স, বর্ন 1820, ডেথ 1910। হ্যাঁ, তোর উত্তর পেলি বাচ্চু? এবার বুঝতে পেরেছি বাটুলদা, এটাই তো সেই লোক, থমাস হান্সের সমাধি। এই জন্যই বাইকটা রোজ রাতে এসে এখানেই থামতো, ঠিক তার মালিকের কবরের সামনে। একদম ঠিক বলেছো গো বাটুলদা। বুঝলি বাচ্চু, ইংরেজদের মধ্যেও অনেক ভালো মানুষ ছিলেন, যারা আমাদের এত বছর শাসন করেছিল। তাদের মধ্যে অনেকেই এমন ছিলেন যাদের মধ্যে সত্যিকারের মানবতা বোধ ছিল। ভাবলেও আশ্চর্য লাগে। কিন্তু আমরা এখানে এলাম কেন বাটুলদা? চুপ করে দেখে যা। থমাস হান্স, থমাস হান্স, আমি আমার কথা রেখেছি। ডক্টর কেশব বর্মনের পরিবারের কাছে আপনার কথা পৌঁছে দিয়েছি। আপনার ইচ্ছে পূর্ণ হয়েছে মিস্টার থমাস হান্স।
থ্যাংক ইউ মিস্টার বাটুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আত্মা আজ এত বছর পরে শান্তি পেল। আপনার শখের ওই মোটর বাইক আমাদের কাছে যত্নেই থাকবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ। চল এবার, আমাদের কাজ শেষ। সত্যি কিছু কিছু ঘটনা আজও ঘটে যার কোনো উত্তর কোনো যুক্তি তর্ক দিয়ে বিচার করা যায় না, কি তাই না?